নিজের ঘরে বসে আছে রাশেদ। ডোরবেলের তীক্ষ্ণ আওয়াজ কর্ণকুহর হতেই সপ্রতিভ হয় সে। দরজা খুলতেই বিষম খায়। নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে, অমায়িক চাহনি। ফাঁকা ঢোক গেলেন রাশেদ, জড়ানো গলায় বললেন, আপনি? নিষ্প্রাণ মুক্ত হাসল, প্রফুল্ল গলায় প্রশ্ন ছড়ে। কেমন আছেন? পুনরায় সে ভীত স্বর। জি জি, ভালো। আপনি এখানে? নিষ্প্রাণ আবেগী গলায় বলল, আপনাকে দেখতে ইচ্ছে হলো। এক শহরে থাকা সত্ত্বে কখনো ইচ্ছে হয়নি। আজ বড্ড ইচ্ছে হলো আপনাকে দেখার। ভেতরে আসতে পারি? নিষ্প্রাণের প্রতিটি সরলোকটি রাশেদের কলিজা খামচে ধরছে। বুকের ভেতর অজ্ঞাত ভয়ে চিনচিন করছে। ঘামতে শুরু করলো রাশেদ। তার দেহ পিঞ্জরে তরতর করে তপ্ত আভা ছড়াচ্ছে। এত কিছু নীরবে ঘটে যাচ্ছে তার সাথে, যার কারণে নিষ্প্রাণকে ভেতরে আসার অনুমতি দেওয়ার কথা বেবালন ভুলে গিয়েছেন সে। তার অনুমতির অপেক্ষা করল না নিষ্প্রাণ। ভেতরে ঢুকে কাউচে গিয়ে বসল। রাশেদের জন্মস্থান পাকিস্তানের করাচি, যেখানে আদি নিবাস ছিল নিষ্প্রাণের দাদুর। কয়েক বছর আগে করাচি গিয়েছিলেন রাজন শিকদার। তার পূর্বপুরুষদের জমিজমা, ব্যবসার প্রতিপত্তি ভোগ দখল করেছিল অন্য কেউ। সেখানেই পরিচয় হয় রাশেদের সাথে। অনেক সাহায্য করেছিলেন রাশেদ রাজন শিকদারকে। সদ্য বিয়ে করেছিলেন তিনি তখন। নিজের স্ত্রীকে নিয়ে পাড়ি জমান বাংলাদেশে। রাজন শিকদারের ছায়াতলে নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন। নিষ্প্রাণকে দেখে রান্নাঘরে থাকা রাশেদের স্ত্রী সৈয়দা সম্পূর্ণ মুখ ঢেকে ফেললেন। পূর্ণ পর্দা করেন তিনি। নিষ্প্রাণ একবার তাকিয়ে চোখ ফেরালো। টুকটুক করে লাগাতার শুষ্ক ঢোক গিলল রাশেদ। রাশেদের 3 বছরের মেয়ে রুশি দৌড়ে বাবার কাছে এলো। নিষ্প্রাণ মুক্ত ঝরা হাসলো। রুশির দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার? রুশি ফিক করে হেসে আদো হাদো বলে বলল, রুসি। নিষ্প্রাণ চোখে হাসে, নরম সুরে বলল, এদিকে এসো। রুশি বাবার দিকে তাকালো। রাশেদ ইশারা করতেই চট করেই নিষ্প্রাণের পাশে এসে দাঁড়ালো। বিগলিত হেসে রুশিকে ক্রোড়ে তুলে নিল নিষ্প্রাণ। ভাবাবেশ ছাড়াই ড্রয়িং রুমের সাথে লাগোয়া খোলা বারান্দায় গিয়ে দাঁড়ায়। কৃষ্ণ গহ্বরে চন্দ্রের ছলাকলা চলছে। মিটিমিটি তারারা লুকোচুরি খেলছে। এই জ্বলছে, তাই নিভে যাচ্ছে। ভেসে আসা কৃষ্ণ কাদম্বিনী ক্ষণিক পরপর আড়াল করছে চাঁদেশ্বরীকে। ভন্নিশকে মৃদু দোল। লম্বা শ্বাস নেয় নিষ্প্রাণ। 6 তলা থেকে নিচের দিকে তাকিয়ে দেখল, তারপর নিগুড়ো হাসল। তার হাসিতে গায়ে কাঁটা দিল রাশেদের। নিষ্প্রাণ অতি স্বাভাবিক গলায় বলল, এখান থেকে পড়ে গেলে আমি বাঁচতে পারবো তো? গা গুলিয়ে উঠল রাশেদের। ভীত সন্ত্রস্ত চোখে অসহায় গলায় বলল, কি বলছেন স্যার? বুঝতে পারিনি। জনাব, আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি, এতে আমার কি দোষ? নিষ্প্রাণ টুক করে একটা চুমু বসালো রুশির গালে। মেয়েটার গালগুলো কি নরম, একদম হাওয়াই মিঠাই। রুশিকে রাশেদের কোলে দিল নিষ্প্রাণ। প্রাণ ফিরে পেল রাশেদ। মেয়ের চোখে মুখে গালে অজস্র ভালোবাসার পরশ এঁকে দেয়। নিষ্প্রাণ অতরল হাসে। বারান্দায় রেলিংয়ে হাতের ভর দিয়ে হালকা ঝুঁকে দাঁড়ায়। অনুপলেই তার মুখের ধরন পরিবর্তন হয়। চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে ধরে। অশীতিল গলায় বলল, দাদুকে বলবেন তিনি যেন আর বাড়াবাড়ি না করেন। তারার সঙ্গে যা হয়েছে তার জন্য কিন্তু সেও দায়ী। ধ্রুবতারার দিকে হাত বাড়ালে আমি আবার সেই 10 বছরের নিষ্প্রাণ হতে বাধ্য হব। তাকে বলে দেবেন। আসি। নিষ্প্রাণ নিজের কথা শেষ করে দ্রুত প্রস্থান করে সেই ঘর থেকে। তড়িঘড়ি করে ফোন হাতে কল করে রাশেদ। রাজন শিকদার বিরক্ত হলেন এত রাতে ফোন করায়। তাকে কিছু বলার সুযোগ দিল না রাশেদ। ভয়ে জড়সড় গলায় অনর্গল বললেন, জনাব, নিষ্প্রাণ এসেছিলেন। তিনি আপনাকে সাবধান হতে বলেছেন। কোনো এক তারার কথা বললেন তিনি। বলেছেন তারার সাথে যা হয়েছে তার জন্য আপনিও দায়ী ছিলেন। ধ্রুবতারার দিকে হাত বাড়াবেন না, না হলে সে 10 বছর বয়সে নিষ্প্রাণ হতে বাধ্য হবে। রাজন শিকদার গড়গড় করে উঠলেন। কৌতূহল কমেনি রাশেদের। ভয়ে কেঁপে যাওয়া কণ্ঠেই প্রশ্ন করল, তারা কে ছিল জনাব? কি হয়েছিল তার সাথে? রাজন শিকদার অধৈর্য হয়ে লাইন কেটে দিলেন। রাশেদ ভরকে যায়। দাদা নাতির এই খেল সে কিছুতেই বুঝতে পারছে না। মোটা রেঞ্চের বেদির উপর বসে আছে নিষ্প্রাণ। তার পাশে আইনরি নির্জীব চোখে চেয়ে আছে মাঠের ধূলিকণায়। রৌদ্রতাপে তাপিত ধূলিকণা মিটমিট করে চাইছে। তাতে থাকা স্বচ্ছ বালি কাচের মতো চিকচিক করছে। মৌনতা কাটায় নিষ্প্রাণ। ঠান্ডা স্বরে বলল, চুপ করে আছিস কেন? আইনরি কথা বলল না। বার কয়েক নাক টেনে নিল। বিস্তার করল চাহনি। ঝরঝরে বালিতে একদল পিঁপড়া হেঁটে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী পিঁপড়া। নিষ্প্রাণ তরল গলায় বলল, এত ভাবছিস কেন? বললাম তো সব ঠিক হয়ে যাবে। যদি না হয়? আইনরির আরেকটু পাশ ঘেঁষে বসল নিষ্প্রাণ। কানের কাছে মুখ নিয়ে বলল, তাহলে চল,
সেদিন তুই যা শুরু করেছিলি আজকে তা আমি কমপ্লিট করছি। লজ্জায় গাল দুটো ফুলে ওঠে আয়েন্দ্রির। চোখের পাল্লা ঝাঁকিয়ে নিষ্প্রাণের দিকে তাকাতেই তার চোখের দুষ্ট চাহনি যেন দংশন করলো আয়েন্দ্রিকে। আয়েন্দ্রি লাজুক গলায় বলল, সর এখান থেকে। গা দলিয়ে হাসে নিষ্প্রাণ। একটু জোরে বাতাস বইতেই আয়েন্দ্রির কগাছি চুল উড়ে গিয়ে নিষ্প্রাণের মুখে ঢুকে পড়ে। নিষ্প্রাণের নজর থামে দৌড়ে আসা চিনার দিকে। তাদের দুজনের সামনে এসে ব্যগ্র গলায় বলল, শাহরুখ স্যার তোকে ডাকছে, জলদি চল। দুইবার পলক ফেলে আয়েন্দ্রি। ছোট শ্বাস ফেলে অনায়তন গলায় বলল, কেন? আয়েন্দ্রি স্নেহার্দ্র চোখে তাকায় নিষ্প্রাণের দিকে। মুক্ত গলায় বলল, তুই বস, আমি আসছি। নিষ্প্রাণ দৃঢ় হয়ে রইল, কোনো কথা বলল না। আয়েন্দ্রি ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে যাচ্ছে। নিষ্প্রাণের ধারালো চাহনি। কেমন আছো আয়েন্দ্রি? ভালো, আপনি কেমন আছেন স্যার? আয়েন্দ্রির করা প্রশ্নে মুচকি হাসল শাহরুখ। শাহরুখের চোখের ভারী চশমাটা নড়ে উঠল তাতে। ভরাট কণ্ঠে বলল, ভালো, ধন্যবাদ তোমাকে। প্রোগ্রামের জন্য রাজি হয়েছ, আর ম্যাম তোমার প্রশংসাও করেছে। চকিতে ফোন বেজে ওঠে আয়েন্দ্রির। বিব্রত হয় সে। নিষ্প্রাণের নাম্বার দেখে একটু অবাকও হয়। রিসিভ করে হ্যালো বলতেই লাইন কেটে দেয় নিষ্প্রাণ। আয়েন্দ্রি অপ্রস্তুত চোখে চাইল শাহরুখের দিকে। শাহরুখের নিমগ্ন দৃষ্টি আয়েন্দ্রির দিকে। আয়েন্দ্রি যখনই আবার কিছু বলতে যাবে পুনরায় কল করে নিষ্প্রাণ। আয়েন্দ্রি এবার খুব রাগ হয়। ছেলেটা এমন করে কেন? জাস্ট আ মিনিট স্যার, আমি আসছি। আয়েন্দ্রি টিচার্স রুম থেকে বেরিয়ে আসতেই দেখে নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে। তার অধরে বিশ্বজয়ের হাসি। লম্বা চওড়া ছেলেটাকে ইচ্ছে করে ঠাটিয়ে এক চড় মারতে, কিন্তু পারল না। নিষ্প্রাণের সামনে গিয়ে বলল, কি শুরু করেছিস তুই? পাগল হয়েছিস? করিডোরে দুই পাশে চোখ বোলালো নিষ্প্রাণ। চট করে একদম আয়েন্দ্রির মুখের সামনে চলে আসে। আয়েন্দ্রি চোখ বুঝে ফেলে। বাঁশের পাতার মতো তীর তীর করে কাঁপছে তার পাতলা ওষ্ঠাধর। আর সেই তিল। নিষ্প্রাণে ইচ্ছে করছে লুফে নিতে সেই ঠোঁট জোড়া। নেবে সে, এতে শুধু তারই অধিকার। কিন্তু এখন নয়। আয়েন্দ্রি এক চোখ খোলে। এরপর ভয়ে ভয়ে আর এক চোখ। নিষ্প্রাণ বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আয়েন্দ্রির এই বেহাল দশা দেখে প্রাণ খোলা হাসে নিষ্প্রাণ। আয়েন্দ্রি নাক মুখ কুচকে হাঁটা ধরে। পেছন থেকে হাত টেনে ধরে নিষ্প্রাণ। দুষ্টু হাসি দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? জাহার নামে। তাহলে আমাকেও সাথে নিয়ে চল। রেস্তোরাঁর ছাদে আধুনিকতার ছোঁয়ার বদলে ছনের চাল। চারপাশে ইট পাথরের পরিবর্তে আছে বাঁশ আর কঞ্চি দিয়ে দাঁড় করানো বেড়া। চেয়ার টেবিলগুলোও বেতের তৈরি। সন্ধ্যার সাঁঝবাতি জ্বলে উঠেছে অনেক আগেই। ধূসর আকাশ এখন নিকষ তমসায় সমাহিত। ঘুটঘুটে তমসায় চাঁদোয়া ভেদ করে উকি দিয়েছে চন্দ্র। তার আশেপাশের রূপলি আভার বলয় কেটে যায় অমর রজনী। কুচি কুচি অসিত অভ্র অনুপল পরপর ঢেকে দিচ্ছে চাঁদকে। প্রভঞ্জনের গাঢ় মায়ায় বেয়ে চলা অভ্র ওই চাঁদকে আড়াল করতে পারে না। টেবিলের মাঝখানে একটা হারিকেন জ্বালানো। ছনের ঘরটার চার কোনায় চারটা ম্রিয়মান হলুদ বাতি, যার ক্ষীণ আলোয় সবকিছু আবছা আবছা। হারিকেনের টিমটিম আলোতে আয়েন্দ্রির নিমগ্ন আননের চিন্তায় ভাঁজ ধরা দিচ্ছে সামনে বসা সুদর্শন পুরুষটির চোখে। ছেলেটার লম্বাটে চেহারায় মায়াময় ভাব, তীক্ষ্ণ চোখ জোড়া। ছেলেটার দিকে বেশ সময় পর মুখ তুলে চাইল আয়েন্দ্রি। আহত গলায় বলল, প্লিজ আপনি এই বিয়েটা ভেঙে দিন। বাবাকে গিয়ে বলুন আপনি বিয়ে করবেন না। রোমান বিগলিত হাসল। অনুচ্চ গলায় বলল, আপনার আরো আগে বলা উচিত ছিল এসব। আয়েন্দ্রি ভয়জড়িত গলায় বলল, দেখুন সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে আমি সময়ই পাইনি। প্লিজ আপনি বাবাকে বলুন আপনি বিয়েটা করছেন না। এতে আমার লাভ? ভ্রু কোচকায় আয়েন্দ্রি। আবেশিত গলায় বলল, আমি প্রাণকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ও বাবার কাছে সময় চেয়েছিল। আপনি বিয়েটা ভেঙে দিলে ও আর কিছুদিন সময় পাবে বাবাকে বোঝাতে। প্লিজ রোমান। রোমান মুচকি হাসল। নম্র গলায় বলল, তাহলে বলুন তো কি বলে বিয়েটা ভাঙবো আমি? আয়েন্দ্রির চোখ মুখ মুহূর্তেই চকচক করে ওঠে। চটপটে গলায় বলল, আপনি বাবাকে বলবেন আমাকে আপনার পছন্দ নয়। গা দুলিয়ে হেসে ওঠে রোমান। আয়েন্দ্রি বিব্রত হয়। উষ্খুস চোখে চেয়ে বলল, হাসছেন কেন? রোমান জোরপূর্বক হাসি থামায়। মৃদু গলায় বলল, আপনাকে প্রথম দেখে আমার পছন্দ হয়েছে। আমি নিজে আমার মামা মামিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। প্রথম দেখেতেই আমাদের বিয়ের কথা ভেবে নিয়েছি। ইভেন আমি তো আমাদের বাচ্চা কাচ্চাদের নামও ঠিক করে ফেলেছি। আয়েন্দ্রি অবিশ্বাস্য চোখে চেয়ে আছে। বলে কি লোকটা? প্রফুল্ল হাসল রোমান। ক্ষণপলেই বিষণ্ণ চোখে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আচ্ছা, আমি কথা বলছি আপনার বাবার সাথে। আয়েন্দ্রি যেন আকাশের চাঁদ হাতে পেল।
চেয়ার ছেড়ে উঠে ঝুঁকে গিয়ে টেবিলে থাকা রোমানের হাত চেপে ধরল। উচ্ছ্বাসিত গলায় বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আইনরির পেলাব মসৃণ তুলোর মতো হাতের স্পর্শে মৃদু কম্পন শুরু হয় রোমানের শক্তপোক্ত দেহে। আইনরির দিকে ভালো করে তাকাতেই তার ক্লিভেজে চোখ আটকে রোমানের। পরক্ষণেই নিজেকে সামলে চেয়ারে বসে আইনরি। ঠান্ডা কফিতে চুমুক লাগায়, অধরে বদ্ধ হাসি। অন্তরিন্দ্রিয়তে তড়িৎ বেগে ছুটছে প্রেমের বহ্নিশক। কিন্তু রোমানের কামাতুর দুই চোখ আটকে গেছে আইনরির নিডল উড়োজে। থমথমে মুখ নিয়ে ভার্সিটির আম গাছটার নিচে বসে আছে নিষ্প্রাণ। অভিব্যক্তি শূন্য মুখটায় যেন চৈত্রের খরা। আইনরি নিষ্প্রাণের হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে তার মাথাটা শায়িত করে বসে আছে। ক্লান্ত গলায় বলল, এমন করছিস কেন? বল না কি হয়েছে। নিষ্প্রাণ নিশ্চেষ্ট গলায় বলল, কিছু না। আইনরি তবুও মানল না। কণ্ঠে গাঢ়তা এনে বলল, প্লিজ বল না কি হয়েছে। কথা বলছিস না কেন তুই? নিষ্প্রাণ নিরুদ্বেগ চোখে তাকালো। আইনরির বিডোর মুখটা দেখে মায়া হলো। চকিতে ঠোঁটটা এগিয়ে নিল আইনরির ঠোঁটের কাছে, কিন্তু ছুল না। আজ আইনরি অবাক হয়নি, করেনি কোনো তীব্র প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে চেয়ে আছে নিষ্প্রাণের নিষ্কম্প মুখটার দিকে। ঝট করে ঘাড় ফেরালো নিষ্প্রাণ। ভরাট গলায় রাগ মিশ্রণ করে বলল, কাল সন্ধ্যায় তুই কোথায় গিয়েছিলি? শুকনো ঢোক গেলে আইনরি। এ নির্ঘাত আরিশার কাজ। ও নিশ্চয়ই নিষ্প্রাণকে জানিয়েছে। তবু কথা কাটাতে কণ্ঠ চাপা করে আইনরি বলল, কোথাও না তো। প্রকোপিত চোখে তাকিয়ে উঠে দাঁড়ায় নিষ্প্রাণ। পাশে রাখা ব্যাগটা হাতে নিয়েই হনহন করে চলতে থাকে। অসহায় গলায় ডেকে ওঠে আইনরি, প্রাণ, প্রাণ, আমার কথা শোন। অসহায় গলায় ডেকে ওঠে আইনরি। নিষ্প্রাণ থমকে যায়। আইনরি দ্রুত পা চালায়। নিষ্প্রাণের সামনে গিয়ে কাঁদো কাঁদো গলায় নিরন্তর বলতে থাকে, আমি রোমানের সাথে দেখা করতে গিয়েছিলাম। সে বলেছে বিয়েটা ভেঙে দেবে। আমি তাকে সব বলেছি। খিস্তি মেরে ওঠে নিষ্প্রাণের মস্তিষ্কের স্নায়ু। এই বিয়ে এমনিতেও হবে না, তার ব্যবস্থা সে করেছে। নিষ্প্রাণ হুট করেই হিংস্র দানবের মতো আইনরির দুই বাহু চেপে ধরে তাতে দাঁত নিষ্পেষণ করে বলল, আমি বলেছি তোকে যেতে। বল, আমি বলেছি তোকে। কথা বলছিস না কেন তুই? আইনরি কুকিয়ে ওঠে। নিষ্প্রাণের প্রশস্ত হাতের পাঞ্জার নিষ্করুণ চাপ সে নিতে পারল না। চোখ ভরে এলো তার। নিষ্প্রাণ ফোঁস করে দম ছাড়ল। রঞ্জিত চোখে চেয়ে সংক্ষুব্ধ গলায় বলল, তোকে যে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে, আমি তার প্রাণটাই কেড়ে নেব, তিনি তোর বাবাই হোক না কেন। আইনরি দাপিয়ে উঠে বলল, প্রাণ না, নিষ্প্রাণ। নিষ্প্রাণ আমি, মনে রাখিস। আইনরির বুকের মাঝে তড়াক করে ওঠে। এই ছেলের এত রাগ, কখন কি করে বসে। ভয় হয় আইনরির। এই শান্ত মানুষগুলো যখন অশান্ত হয় তখন খুব ভয়ঙ্কর হয়, খুব। রোমান এসে বসে আছে। সে আলফাজ সাহেবের সাথে কথা বলতে এসেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়ে আলফাজ সাহেবের আসতে দেরি হচ্ছে। স্থির হয়ে বসে তার জন্যই অপেক্ষা করছে রোমান। রোমানের মা বাবা নেই, একটা এতিমখানায় বড় হয়েছে। সেখান থেকে লেখাপড়া শেষ করে ভালো চাকরিও পেয়েছে। রাশেদকে যখন আইনরির জন্য ছেলে খুঁজতে বলেন রাজন শিকদার, তখনই চট করে রোমানের চিন্তা আসে তার মাথায়। কাজের সুবাদে রোমানের সাথে পরিচয় রাশেদের। নকল মামা মামি সাজিয়ে আনা হয় অন্য দুইজন নরনারীকে। আইনরিকে দেখেই পছন্দ হয় রোমানের, তাই আপত্তি করেনি। কিন্তু উপর মহল থেকে এখন সে বিয়ে ভাঙার আদেশ পেয়েছে। আইনরির মা ঝুমা আরিশাকে নিয়ে জুয়েলারি দোকানে গিয়েছেন। বিয়ে উপলক্ষে কিছু গয়না পালিশ করতে দিয়েছিলেন তিনি। সেগুলি আনতে দিয়েছেন। বাসায় রেখে গেছেন আরাজকে। কিছু সময় পর আরাজও জোর করে বেরিয়ে যায়। বিকেলবেলা মাঠে তার ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ। কিছুতেই মিস করা যাবে না। আইনরির বাধা সত্ত্বেও বন্ধুদের লাগাতার ডাকে বাড়ি থেকে ব্যাট হাতে দৌড়ে বের হয় আরাজ। ঘর জুড়ে নীরবতা। আইনরির অস্বস্তি হচ্ছে। রোমান খানিক সময় পর পর এদিক ওদিক চোখ বোলাচ্ছে। আইনরির বিব্রতকর পরিস্থিতি অনুমেয় হতেই বলল, তুই ঠিক আছে তো? আইনরির নিঃশব্দে মাথা ঝাঁকালো। ধোয়া উঠছে গরম চায়ের পেয়ালা থেকে। আইনরির মোবাইল বেজে ওঠে। নিজের কক্ষ থেকে সে আওয়াজ ভেসে আসতেই ছুট লাগায় আইনরি। রোমান সুযোগের সঠিক ব্যবহার নিশ্চিত করে। আইনরির বাবা ফিরবেন সে রাত 8টার পর। এখন সবে 6:30। পকেট থেকে দুটো ট্যাবলেট বের করে জুসের গ্লাসে দিয়ে দেয়। কল করেছিল টিনা। কাল ওদের সেই প্রোগ্রাম, তা নিয়েই কিছুক্ষণ কথা বলে ফিরে আসে আইনরি। লোকটাকে এভাবে বসিয়ে রাখতেও খারাপ লাগছে তার। মৌনতা কাটিয়ে কথা বলল রোমান, আমি কি অন্যদিন আসবো? আইনরি আপত্তি করে বলল, না না না, আপনি বসুন না, বাবা চলে আসবে। ওকে, তুমি যখন বলছো তাহলে বসতে পারি, তবে চুপ করে থাকা যাবে না।
কি করে তোমার বয়ফ্রেন্ড? আইন প্রফুল্ল চিত্তে বলল। স্টুডেন্ট, ব্যাচমেট আমার। অবাক হাসল রোমান, মিশ্রিত গলায় বলল। সেম ইয়ার। ও মাই গড, সে তো অনেক সময়। না, নিষ্প্রাণ বলেছে ওকে 2 বছর সময় দিতে, ততদিনে আমাদের অনার্স শেষ হয়ে যাবে। ও কিছু একটা করে নেবে তখন। খুশি খুশি মেজাজে কথা বলতে বলতে জুসের গ্লাসটা হাতে নেয় আইনরি। নিষ্প্রাণ আর তার বন্ধুদের কথা বলতে থাকে, মাঝে একটু একটু করে গিলতে থাকে জুস। রোমানের সচেতন দৃষ্টি আইনরির স্মরণালীতে, যেখান দিয়ে একটু একটু করে গিলে নিচ্ছে সে পানীয়। চকিতে মাথা ধরে আইনরির, ঝাপসা হতে থাকে তার চোখ, কনকন করে ওঠে চোখ। রোমান উঠে আসে কাউচ থেকে, হেলে পড়ে যাওয়া আইনরির হাত ধরে বলল। তুমি ঠিক আছো? আইনরি মৃতপ্রায় গলায় গোঙানি দিয়ে বলল। আমার মাথা। আর কিছু বলতে পারল না আইনরি, ঝুপ করে কাউচে গা ছেড়ে দেয়। রোমানের অধরে খেলে যায় পৈচাসী খাসি। কাউচের পাশে হাঁটু গেড়ে বসে রোমান, তার লোভাতুর দৃষ্টি বিচরণ করছে আইনরির সারা দেহে, ইতিবিতি করছে রোমানের অঙ্গ প্রত্যঙ্গ। সে আরেকটু কাছে এগিয়ে এলো আইনরির, তার ঘ্রাণেন্দ্রিয়তে টেনে নিল লম্বা শ্বাস। মিষ্টি এক সৌরভে প্রকম্পিত হলো রোমানের পৌরুষীয় সত্তা। ধীর হাতে আইনরির বুকের ওপর থেকে ওড়না সরিয়ে নেয় রোমান। তার হাতে বেশ সময়, কিন্তু ড্রাগসের নেশা বেশিক্ষণ থাকবে না, কারণ রোমান সেই ব্যবস্থা করেছে। যদি বেশি সময় আইনরি নিশ্চেতন থাকে তাহলে সন্দেহ বাড়বে। চকিতে উঠে দাঁড়ায় রোমান। দরজায় করাঘাত পড়েছে। বুকের ভেতর দামামা বাজতে থাকে তার, মনে হচ্ছে কেউ খঞ্জর গেঁথে দিচ্ছে। এখন কে আসতে পারে? বিভ্রান্ত হয় রোমান, হড়বড় করে, বুঝতে পারছে না কি করবে। দরজার চাপড় পড়েই যাচ্ছে, ঘামতে শুরু করে রোমান। শ্বাস আটকে আসাতে অধর ছড়িয়ে শ্বাস ফেলে, হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে তার বুক। জিভ লেগে আসে গলার সাথে। চটজলদি আইনরিকে কোলে তুলে নেয় রোমান, তার কক্ষে নিয়ে গিয়ে বিছানায় না শুয়ে ডিভানে বসিয়ে রাখে। এমনভাবে বসিয়ে রাখে যেন মনে হয় বসে থাকতে থাকতে আইনরির চোখে ঘুম নেমে এসেছে। রোমান কক্ষ থেকে বের হয়ে আসে, পকেট থেকে টিস্যু বের করে মুখটা মুছে তা বেসিনের সাথে থাকা ময়লার ঝুড়িতে ফেলে দেয়। ধাতস্থ হয়ে দরজা খুলেই অমায়িক হাসে। নিষ্প্রাণ, চমকিত গলায় বলে ওঠে রোমান। ঘরে ঢুকে নিষ্প্রাণ, তার চোখ আটকে কাউচের সামনে পড়ে থাকা আইনরির ওড়নাটে। জিভ কাটে রোমান, ওড়নার কথা তার মনেই নেই। নিষ্প্রাণ তাকালো রোমানের দিকে, স্বাভাবিক চাহনি। বদ্ধদৃষ্টি ক্রমশ দৃঢ় হতে থাকলো। রোমানের ভয়ে আত্মা শুকিয়ে আসে, বড় বড় ঢুক গেলতে থাকে। একটা সশব্দে শ্বাস ফেলেই রোমানের বুকে কিছু একটা ঢুকিয়ে দেয় নিষ্প্রাণ। অতর্কিত ঘটাই ঘটনার কিছুই বুঝতে পারে না রোমান। চেতনানাশক ড্রাগসের কারণে ঢলে পড়ে মেঝেতে। অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তিতে দরজাটা বন্ধ করে নিষ্প্রাণ। আইনরির ওড়নার দিকে তাকাতেই চোয়াল শক্ত হয়ে আসে, কপালে ভাঁজ পড়ে। নরম পায়ে গিয়ে ওড়নাটা হাতে নিল নিষ্প্রাণ। আইনরির কক্ষে গিয়ে তাকে ডিভানে পায়। মেয়েটাকে সেখান থেকে কোলে করে নিয়ে বিছানায় শোয়ায় নিষ্প্রাণ। তার ঠোঁটে গাঢ় দৃষ্টিতে চেয়ে বলল। সরি ধ্রুবতারা, আমি আসতে একটু দেরি করে ফেললাম। আইনরির ওড়নাটা তার গায়ে জড়িয়ে দেয় নিষ্প্রাণ। বেরিয়ে আসে সেখান থেকে। রোমানের নিঃশ্বাস দেহটা পড়ে আছে, তার কাছে গিয়ে আসন দিয়ে বসে নিষ্প্রাণ। নিষ্প্রভ চোখে চেয়ে বলল। ভুল করলি তুই, তুই ভুল মানুষের দিকে হাত বাড়িয়েছিস। মোলায়েম হাসে নিষ্প্রাণ, প্রায় 9 ইঞ্চির ছুরিটা বের করে আনে তার ব্যাগ থেকে। সন্তর্পণে সেইটা বসায় রোমানের গলায়, নিরুদ্দে গলায় বলতে থাকে। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, তুই নিলি না, এতে আমার কি দোষ বল? গলার উপর হ্যাঁচকা টান দিতেই নিষ্প্রাণের মুখমণ্ডলে ছিটকে পড়ে রোমানের উষ্ণ রক্তের নহর। গলগলিয়ে গড়াতে থাকে লহুর ধারা, তাজা রক্তে ভেসে যায় শুভ্র মেঝে। কম্পন দিয়ে ওঠে রোমানের সমাহিত দেহ। ফাঁক হওয়া মাথা আর দেহের ব্যবচ্ছেদ থেকে গড়িয়ে পড়া রক্তের দিকে নিষ্করুণ চোখে চেয়ে রয় নিষ্প্রাণ। রঞ্জিত ছুরিটি নিয়ে একের পর এক আক্রোশিত মনে ঢুকাতে থাকে রোমানের হৃৎপিণ্ড বরাবর, থেতলে দেয় জায়গাটুকু। প্রতিটি আঘাতে কম্পিত হচ্ছে রোমানের দেহ। তার রক্তের ছটায় কালসে হয়ে উঠেছে নিষ্প্রাণের হলুদ ছাট। রক্ত জমাট বেঁধে যাচ্ছে চোখে মুখে। নিষ্প্রাণ সহজ দৃষ্টিতে তাকিয়ে আছে, নমনীয় গলায় বলল। সবই তো ঠিকই ছিল, কিন্তু তোর এখানে আসা উচিত হয়নি। সাহস কি করে হলো তোর আমার ধ্রুবতারাকে ছোঁয়ার? তোর এই হাত আর প্রয়োজন নেই। তোর অবশ্য কষ্ট হবে না, কারণ আমি কাউকে কষ্ট দিয়ে মারি না। আমার এই ক্যাচ চিল্লাচিল্লি একদম পছন্দ না। তাই তো আগে সবাইকে শান্ত করে নিই। শুধু শুধু ঝামেলা করে কী লাভ? হ্যাঁ, তোরা সবাই বাঁচতে চাইবি, আমার তারা বাঁচতে চায়নি, তাই ওকে আমি মেরে ফেলেছি। তাহলে তোদেরকে কি করে বাঁচতে দিই বল? শেষের বাক্যটা অদ্ভুত কর্কশ্বরে নিঃসৃত করল নিষ্প্রাণ।
অনবরত সেই ছুরিকাঘাত রোমানের পেটের দিকটা বিভৎস করে ফেলেছে মুহূর্তেই। হাতের আঙুলের উপর চুপুরি চলল ছুরিকাঘাত। রক্তের সাথে থ্যাতলানো মাংস লেগে থাকে সেই ছুরিতে। বিক্ষিপ্ত হলো আঙুল, ক্ষান্ত হলো নিষ্প্রাণ। গোসল সেরে নিয়েছে রক্তের সায়রে। ঘাড়টা এপাশ থেকে ওপাশ বার দুয়েক নাড়িয়ে বিয়ারের বোতল হাতে নিল নিষ্প্রাণ। আনলক করে কিছুটা তরল নিজের গলায় ঢেলে নিল। রঞ্জিত ছুরিটা দেখে বড্ড মায়া হলো নিষ্প্রাণের। ইচ্ছে হলো রোমানের চোখ খুবলে নিতে, তবে করল না। বিয়ারের অবশিষ্ট অংশ রোমানের গায়ে ঢেলে দেয়। একরাশ প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে নিষ্প্রাণকে। বুক ফুলিয়ে শ্বাস নেয় সে। তার একটু খারাপ লাগছে না। অদ্ভুত। রান্নাঘর থেকে দেশলাই এনে স্থির হয়ে দাঁড়ায় নিষ্প্রাণ। সযত্নে একটা দেশলাই জ্বালিয়ে ছুঁড়ে মারে রোমানের নিথর শরীরে। অনুপলেই জ্বলে ওঠে আগুন। পোড়া গন্ধ আর ধোঁয়ার বিচ্ছুরণ ঘটতে থাকে। রোমানের শরীরের জায়গায় জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। করকর করে শব্দ হচ্ছে তাতে। বিচলিত নয় নিষ্প্রাণ, শান্ত, নির্ভীক, নিমগ্ন। ধোঁয়ার আস্ফালন ঘটতে থাকে। ঘরময় ছড়িয়ে যেতে থাকে কালছে শুভ্র ধোঁয়ার কুণ্ডলী। সেই মানুষ পোড়ার কটকটে গন্ধে আলাদা সুখ পায় নিষ্প্রাণ। বুক ভরে শ্বাস নেয় সে। এ যে তার পূর্ব অভিজ্ঞতা। ড্রাগসের সময়কাল শেষ হতেই নড়ে ওঠে আইনজি। জোর করে চোখের পল্লব মেলে সে। কেমন এক অদ্ভুত তীক্ষ্ণ গন্ধ নাকে আসতেই দম বন্ধ হয়ে আসে তার উপর ধোঁয়া মিশ্রিত পবনে কেশে ওঠে সে। দম নিতে পারছে না আইনজি। মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়ায় সে। শরীরটা অসাড় লাগছে, তবুও চলছে সে। হেলে দুলে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসতেই চিৎকার দিয়ে ওঠে সে। তার তীক্ষ্ণ কণ্ঠে ঘাড় ঘুরিয়ে তাকায় নিষ্প্রাণ। আটকে উঠে মুখে হাত চাপা দেয় আইনজি। নিষ্প্রাণের বারন্ত পদযুগলে ভড়কে গিয়ে দৌড়ে গিয়ে নিজের কক্ষে ঢোকে আইনজি। দরজা লাগিয়ে থরথর করে কাঁপতে থাকে। চোখ থেকে ঝরতে থাকে শীতল নহর। বিভীষিকাময় গোঙানি বের হতে থাকে মুখ থেকে। আইনজি শরীর ছেড়ে দেয়। মেঝেতে বসে পড়তেই নিষ্প্রাণের খড়করে কণ্ঠ। ধ্রুবতারা, দরজা খোল, কথা শোন আমার। আইনজি অনবরত কেঁপেই যাচ্ছে। কি দেখেছে সে? লাশ, আগুন, রক্ত। নিষ্প্রাণের মুখের রক্ত তার ঘামের সাথে মিশে গড়িয়ে পড়ছে। শার্টের রক্ত শুকিয়ে এসেছে। মাথাটা যন্ত্রণা শুরু হয় আইনজির। বুকে উন্মাদ ঢেউ। মাথার চুল খামচে ধরে সে। ভয় জানানো গলায় কান্না দলা পাকিয়ে যাচ্ছে। হাতটা যাচ্ছে আকুল পাথার। কোথায় তার শেষ? নিষ্প্রাণ চেঁচিয়ে যাচ্ছে। আইনজি মোবাইল খুঁজতে থাকে। ধপাস করে পড়ে যায়। গায়ে এক বিন্দু জোর পাচ্ছে না সে। উদ্ভ্রান্তের মতো খুঁজতে থাকে মুঠোফোন। পায় না। চিৎকার করে ওঠে আইনজি। নিজেকে আঘাত করে বসে। তার গলা বুক ভিজে জুবুথুবু। চোখের ধারা থামছেই না। চকিত হয় সে। নিষ্প্রাণ বলছে, দরজা খোল ধ্রুবতারা, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আইনজি ভয়ে সিটিয়ে যায়। ঘরময় দৌড়তে থাকে। টেবিলের উপর মোবাইল দেখেই ফো মেরে নিয়ে কল করে আলফাজ সাহেবকে। নিষ্প্রাণ প্রলম্বিত শ্বাস ফেলে। দাদুকে কল করে সে। দাদুকে আসতেই হবে। আইনজি যখন তার কক্ষ থেকে বের হয় তখন দেয়ালের সাথে পিঠ ঠেসে মাথাটা হেলিয়ে বসে আছে নিষ্প্রাণ। তার পা দুটো সামনে মেলে রেখেছে। আইনজির শরীরে কোনো জোর নেই। টিমটিমে চোখে এসে চেয়ে আছে। আলফাজ সাহেবের সাথে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর টুটুল। ঝুমা দৌড়ে মেয়ের কাছে গেলেন। মেয়েকে জড়িয়ে ধরলেন অগাধ মায়ায়। আইনি সরল দৃষ্টিতে তাকালো নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণ মাথাটা সোজা করে। রঞ্জিত মুখে নেই কোনো উত্তাপ। নিস্তেজ চোখে চাইল সে। আইনজি বড় বড় ভয়াল শ্বাস ফেলতে থাকে। থরথরিয়ে যাওয়া শরীর দেখে ভীত সন্ত্রস্ত ঝুমা ভয়চকিত গলায় বলল, কি হয়েছে আয়ু? তুই ঠিক আছিস তো মা? নিষ্প্রাণ উঠে দাঁড়ালো। কোন রকম ছন্দ পতন ছাড়াই আইনজির সামনে গিয়ে দাঁড়ায়। আইনজির মনে হলো কোনো ক্ষুধার্ত হায়না এসে দাঁড়িয়েছে তার সামনে। অবিশ্বাস্যভাবে ক্ষোভে বিস্ফোরিত আইনজি ঠাস ঠাস করে 6টা থাপ্পড় বসিয়ে দেয় নিষ্প্রাণের 2 গালে। নিষ্প্রাণ নিরুত্তেজ। আইনজি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, খুনি জানোয়ার, চলে যা আমার চোখের সামনে থেকে। তোর এই মুখ আর আমাকে দেখাবি না। চলে যা, চলে যা। ঝুমা মেয়েকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন। ক্রন্দনরত গলায় বললেন, শান্ত হ আয়ু, শান্ত হ আয়ু, পুলিশ এসেছে, ওকে ওর কাছে শাস্তি দেবে। ওকে চলে যেতে বলো মা, চলে যেতে বলো। নিষ্প্রাণের .75 পাওয়ারের চশমাটা ছিটকে পড়ে আছে অদূরে। আইনজির কথায় মলিন হাসল নিষ্প্রাণ। প্রগাঢ় মায়া চাইল আইনজির রোদেনা আচ্ছন্ন মুখটার দিকে। সগক্তি করে বলল, আমি ফিরবো ধ্রুবতারা, তোর কাছেই ফিরবো। কথা বলল না নিষ্প্রাণ। ছোট ছোট পা ফেলে ইন্সপেক্টরের সাথে বেরিয়ে আসলো ঘর থেকে। পায়ে পিষে এসেছে তার চশমা। প্রাবেশ একটু আগেই এসেছে, কিন্তু পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। ছুটে আসে সীমান্ত। নিষ্প্রাণ তাদের দুজনকে দেখে চোখে আসলো। পাশ ঘেঁষে যেতেই বলল, আমার ধ্রুবতারাকে দেখিস, আসছি আমি। জিপে গিয়ে বসে নিষ্প্রাণ।
তাকে দেখেই প্রস্ফুটিত নজরে নিমেষহীন চেয়ে আছে সীমান্ত। স্ট্রেচারে করে যখন রোমানের লাশ বের করে আনছিল তা দেখেই গা গুলিয়ে উঠল সীমান্তের। মুখ লুকালো প্রাবেশের কাঁধে। কাটা মাথা, ঝলসানো চামড়া, পোড়া গন্ধ। সীমান্ত হতপ্রায় গলায় বলল, আমি ভাবতেই পারতেছি না নিষ্পান্নার মতো ছেলে এই কাজ করতে পারে। প্রাবেশ দীর্ঘশ্বাস ফেলল, মর্মাহত গলায় বলল, পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা আমরা ভাবতেও পারি না, তা আজ আবার প্রমাণ করলো নিষ্প্রাণ। নিশুতি রাতে চলছে পুলিশের জিপ। আচমকা থমকে যায়। নিরুত্তাপ নিষ্প্রাণ মুদিত চোখজোড়া খুলে তাকায়। ইন্সপেক্টর টুটুল জিপ থেকে নেমে আসে। নিষ্প্রাণের সামনে বসা নাদাপেটা কনস্টেবল কোনো প্রতিক্রিয়া করল না। নিষ্প্রাণ স্বাভাবিকভাবে নেমে আসে জিপ থেকে। অনুদ্বেগ মস্তিষ্কে হেঁটে আসে জিপের সামনে। পুলিশের জিপের সামনে বিপরীত দিকে দাঁড়ানো কালো রঙের মার্সিডিস। নিষ্প্রাণ মুক্ত হাসল। ইন্সপেক্টর টুটুলের সামনে দাঁড়িয়ে আছেন রাশেদ। তার দিকে মোলায়েম চাহনি রাখে নিষ্প্রাণ। পরক্ষণেই পদযুগলের তাল তুলে এগিয়ে যায় কালো মার্সিডিসের দিকে। দরজা খুলেই ভেতরে বসে নিষ্প্রাণ। ইন্সপেক্টর টুটুলের হাতে ভারী খাম তুলে দিল রাশেদ, যাতে আছে $1,02,000 টাকা। চিত্ত দুলে ওঠে ইন্সপেক্টর টুটুলের। রাশেদ সৌজন্য হাসে, দ্রুত গিয়ে বসে ড্রাইভারের পাশের সিটে। তার কাজ শেষ। এখন শুধু নিষ্প্রাণকে কোনোরকম ঝামেলা ছাড়া পৌঁছে দিতে হবে রাজন শিকদারের কাছে। লম্বা শ্বাস ফেলে রাশেদ। পেছনে বসে নিষ্প্রাণ তার অধরে ঝুলায় হাসি। গোলাকার অধরে সৃষ্ট হয় সে হৃদ কাঁপানো সিটি। নিষ্প্রাণকে নিয়ে চিন্তিত রাজন শিকদার একটা দৃঢ় সিদ্ধান্ত নিলেন। নিষ্প্রাণ আপত্তি করল না। তাকে পাঠানো হবে মানসিক হাসপাতালে। ডাক্তার সার্জিওর উপর আর ভরসা করতে পারল না রাজন শিকদার। কিন্তু নিষ্প্রাণ শর্তারোপ করল, সে তার চিকিৎসা করাবে, বিনিময়ে তাকে তার ধ্রুবতারাকে এনে দিতে হবে। বংশের প্রদীপ রক্ষার্থে মেনে নিলেন সেই শর্ত রাজন শিকদার। শুরু হলো নিষ্প্রাণের নতুন জীবন, খাঁচায় বন্দি জীবন। সে ট্রমা অ্যান্ড্রিকে চুষে খাচ্ছিল। ভুলতে পারেনি সেই বিভীষিকাময় রাত, সে দৃশ্য, সেই রঞ্জিত প্রেমিক পুরুষকে। মেন্টালি ভেঙে পড়ে অ্যান্ড্রি। রাত বিরাতে চিৎকার করে ওঠা। এই বুঝি নিষ্প্রাণ চলে এলো। ঘুমোতে পারে না অ্যান্ড্রি, না পারে খেতে। সেই রক্ত, গা গুলিয়ে ওঠে আয়েন্দ্রির। 6 মাসে যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে আয়েন্দ্রি। তাকে অবজারভেশনে রাখা হয় টানা 6 মাস। সীমান্ত, প্রাবেশ, কুসুম সবাই মিলে তাকে আশ্বাসিত করে ভুলে যেতে সেই ভয়ানক দিন, ভুলে যেতে নিষ্প্রাণ নামের মানুষটিকে। নিষ্প্রাণের মেসে গিয়ে বিস্মিত হয় তারা। ঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কখনো মিস যেত না নিষ্প্রাণের। হয়তো সেখান থেকে কালেক্ট করা বিভিন্ন রাসায়নিক তরল। সীমান্ত আর প্রাবেশ অনুতপ্ত। এজন্যই হয়তো নিষ্প্রাণ তাদের ঘরের ভেতরে আসতে দেয়নি। কতটা বোকা ছিল তারা। 6 মাস পর আয়েন্দ্রিকে বাসায় আনা হয়। রোজ সীমান্ত, প্রাবেশ, কুসুম এসে মন ভোলাতো আয়েন্দ্রির। আয়েন্দ্রি ততক্ষণই সুস্থ থাকতো যতক্ষণ তার আশেপাশে মানুষ বিচরণ করত। একা হলেই ভয়ে কুকড়ে যেত। এই বুঝি নিষ্প্রাণ এলো। আয়েন্দ্রির সাথে ঘুমাতো ঝুমা। সারা রাত লাইট জ্বালিয়ে রাখত। অন্ধকার সহ্য হয় না আয়েন্দ্রির। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। নিষ্প্রাণের নাম আওড়াতে থাকে। ঝুমা নিজের বুকের মাঝে নিয়ে নিতেন মেয়েকে। আবেশিত মায়ায় বুক পাঁজরে গুজে রাখতেন। কাঁদত আয়েন্দ্রি। একটা প্রাণহীন মানুষকে ভালোবেসে হেরে গেছে সে। আয়েন্দ্রির বাবা সহ তার বন্ধুরা খোঁজ নিয়েছিল নিষ্প্রাণের। ইন্সপেক্টর জানিয়েছিল তাকে ট্রান্সফার করা হয় অন্য সেলে। কিছুটা স্বস্তি পেয়েছিলেন আলফাজ সাহেব। 1 বছর লেগে যায় আয়েন্দ্রির সুস্থ হতে। নিষ্প্রাণকে ভুলতে চাইছে। আসলে কি ভালোবাসার মানুষকে ভোলা যায়, যার চলাচল রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায় যার বহমানতা, হৃদপ্রকোষ্ঠে যার বসবাস, শরীরে রক্তবিন্দু যখন তার নাম জপে, তখনও কি ভোলা যায় সেই মানুষটাকে, যাকে এই হৃদয়ে দিয়ে চেয়েছে, অন্ধকারে জ্যোৎস্না করে রেখেছে, নিগূঢ় প্রেমের প্রমত্তা ঢেউ করে রেখেছে? তাকে কি এত সহজে ভোলা যায়? রাতভর হতেই যার বাহুতে নিজেকে এলোমেলো আবিষ্কার করতে চেয়েছে, যার স্পর্শে নিজের তপ্তদেহের শীতলতা চেয়েছে, অমোঘ মৃত্যু পর্যন্ত যার প্রাণ স্পন্দন হয়ে বাঁচতে চেয়েছে, এত সহজে তাকে ভোলা যায়? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একাগ্র চিত্তে দেখছে আয়েন্দ্রি। ভাঙা চোয়াল, ডেবে যাওয়া চোখ, শুষ্ক ঠোঁট, খড়ের গাদার মতো একরাশ চুল, গলার পাশে হাড়ের উপস্থিতি বলে দিচ্ছে এক প্রাণশূন্য মানবী দাঁড়িয়ে আছে ওই আরশির বিপরীতে। নিজেকে কোনো অপার্থিব সত্তা মনে হলো আয়েন্দ্রির। সব শেষ হয়ে গেছে তার। আশা, ভরসা, ভালোবাসা সব মায়া আর বাস্তবতার করাঘাতে নিষ্পেষিত হলো আয়েন্দ্রি। চকিতে গলায় সে চেন চোখে পড়ে তার। খিচিয়ে থাকা রাগটা যেন উগড়ে এলো। একটানে ছিঁড়ে ফেলে দিল সেই চেন। ফোপাতে থাকে আয়েন্দ্রি। কি দোষ ছিল তার? চেইন ফেলে দেওয়াতে বিপাকে পড়ে নিষ্প্রাণ। ভালোই কাটছিল তার দিন। হসপিটালের সবচেয়ে ভদ্র আর শান্ত রোগীর খেতাব অর্জন করেছে সে। নার্সরা পর্যন্ত হতবাক। নিজেই সময় মতো মেডিসিন নিয়ে নিত, যেন সুস্থ হওয়ার অনেক তাড়াতাড়ি। কিন্তু সেই সবে জল ঢেলে দিল আয়েন্দ্রি।
শান্ত নিষ্প্রাণ আবার হিংস্র হয়ে উঠল। তার মস্তিষ্ক জুড়ে চলতে থাকলো আর এক খেল। একদিন হুট করেই ডাক্তারের কেবিনে পৌঁছে যায় নিষ্প্রাণ। সিনিয়র নার্সের সাথে অন্তরঙ্গ দৃশ্য ক্যাপচার করে সেখানকার এক ওয়ার্ড বয়ের মোবাইলে। ব্ল্যাকমেল করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করিম হাসনাতকে। বাধ্য হয়ে ডাক্তার নিষ্প্রাণের প্ল্যানে হাত মেলায়। বেশি কিছু চায়নি তো, সে চেয়েছে একটা মোবাইল, যাতে করে নির্বিঘ্নে সে তার ধ্রুবতারার খেয়াল রাখতে পারে। যোগাযোগ করে রাশেদের সাথে, আর বলে যেন তার দাদুকে এসব জানানো না হয়। মৃত রাশেদ দায়ী করে নিষ্প্রাণের পাগলামো সম্পর্কে অবগত হয়েছে সে। শুরু হয় আইনটিকে দেওয়া নিষ্প্রাণের মানসিক যন্ত্রণা। রোজ কেউ আইনটিকে কল করে, কোথাও গেলে মনে হয় কেউ তাকে ফলো করছে। আবারও শুরু হয় সেই বিভৎস দিন। আইনটির মনে জেঁকে বসে নিষ্প্রাণের ভয়। রং নাম্বারে কল করা অজ্ঞাত মানুষটি শুধু তীক্ষ্ণ সিটির আওয়াজে আইনটির মন মস্তিষ্কে কাঁপন তুলে দেয়। এরই মধ্যে শিমুল নামের একটা ছেলেকে বাসায় নিয়ে আসে আলফাজ সাহেব। ছেলেটা অনাথ, একটা দোকানে কাজ করত। মিথ্যে চুরির অপবাদ দিয়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। ঠিকানা হয় আইনজিদের বাসায়। কিন্তু শিমুলের ঈগল দৃষ্টি সর্বক্ষণ আইনজির উপর, যার জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। রং নাম্বারের নিরন্তর রহস্যঘন কলে অসুস্থ হয়ে পড়ে আইনজি। নাম্বার পরিবর্তন করেও তার থেকে পরিত্রাণ পেল না। অবশেষে স্মারক এলো সেই সমস্যার সমাধান হয়ে। নাম্বার ট্রেস করে বের করলো সেই অপরিচিত লোকটিকে, কিন্তু মৃত। নিষ্প্রাণের ভয় ঘিরে ধরে আইনজির পুরো পরিবারকে। কিন্তু আশ্চর্যজনকভাবে রং নাম্বার থেকে কল আসা বন্ধ হয়ে যায়। আইনজির অন্তঃকরণ হতে নিষ্প্রাণের ভয় দূরীকরণে প্রগাঢ় উপস্থিত থাকে শাহরুখের। আইনজির প্রতি তার ভালো লাগাটাও প্রকাশ পায় ততদিনে। আলফাজ সাহেবকে আশ্বস্ত করেন আইনটিকে দেশের বাইরে নিয়ে যাবে, যাতে করে এই ট্রমা থেকে সে সম্পূর্ণ মুক্ত হতে পারে। আইনজি কোনোভাবেই বিয়ের জন্য রাজি হচ্ছিল না। ততদিনে বন্ধু মহল শূন্য। আইনজিকে সাপোর্ট করার জন্য শাহরুখই ছিল একমাত্র। শাহরুখ তার বদ্ধ অনুভূতিটি প্রস্ফুটিত করে, যা নতুন করে ভাবতে বাধ্য করে আইনজিকে। 2 বছর লেগে যায় সমস্ত কিছু ভুলে নতুন প্রভাতের দ্বার খুলতে। পান চিনি সম্পন্ন হয় শাহরুখ আইনজির। বিয়ের তারিখও ঠিক হয়। ঠিক বিয়ের 2 দিন আগে ঘটে সেই অপ্রত্যাশিত অত্যাশ্চর্য কল্পনাতীত ঘটনা। সন্ধ্যাকালীন আস্থা বা সূর্যের আলোক ছটায় যখন ধূসর আকাশ ক্লান্ত, নিড়ে ফেরা পাখিরা যখন ব্যস্ত কুজনে মেদিনীর বুকে প্রবাহিত তখন মৃদু সমীরণ, তখনই অদৃশ্য সত্তার ত্রসনের ন্যায় আবির্ভাব ঘটে নিষ্প্রাণের। বিয়ে নিয়ে স্বপ্ন সাজানো আইনজির বুক ধরপড় করে ওঠে নিষ্প্রাণকে দেখে। ভয়ে সিটিয়ে যায় পরিবারের বাকি লোক। নিষ্প্রাণ শান্ত, দুর্বেদ্য, দূরদমনীয়। তার সেই কালো ব্যাগের মধ্যে অতি যত্নের সাথে নিয়ে আসে আইনজির জন্য বিয়ের শাড়ি গয়না। বাধ্য করে তাকে বধূ বেশে তার সামনে আসতে। নিজের করে নেয় তার ধ্রুবতারাকে। বাধ্য করে 3 কবুল বলে নিজেকে সমর্পণ করতে নিষ্প্রাণের ভয়ালো আগ্রাসনে। ডাক্তার করিম হাসনাতের থেকে মিথ্যে সার্টিফিকেট নিয়ে দেখায় তার দাদুকে। দাদু চেয়েও থামাতে পারেনি অপ্রতিরোধ্য নিষ্প্রাণকে। নিষ্প্রাণ সত্যিই সেদিন প্রাণহীনের মতো কিছু করেছিল, যার ভুক্তভোগী স্বয়ং রাজন শিকদার।